আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ওয়ান টিভি প্রাইম টাইম নিউজের সাথে আছি আমি মোহাম্মদ সোহাগ শিকদার। শুরুতেই জানাবো এসএনএস হোম লোন সংবাদ শিরোনাম। নির্বাচন নিয়ে মিথ্যা দাবির মুখে তোলপাড়, তীক্ষ্ণ প্রশ্নের জবাবে ইন্টারভিউ বর্জন করলেন ট্রাম্প। ভোটের মাঠে বিলিয়ন ডলারের গোপন সিন্ডিকেট, মার্কিন নির্বাচন নিয়ে নজিরবিহীন জালিয়াতি। বিশ্বকাপের মাঠেও ট্রাম্পের গণ ডিপোর্টেশন আতঙ্ক, সোফাই স্টেডিয়ামে 2000 কর্মীর ধর্মঘটের ডাক। ট্রাম্পের মেগা সফরের ঠিক আগেই পেন স্টেশনে রক্তগঙ্গা, এলোপাতারি ছুরিকাঘাতে রক্তাক্ত পাত। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। উইসকনসিনে এনবিসি নিউজের সাক্ষাৎকারে মেজাজ হারালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 6 জানুয়ারির দাঙ্গা এবং ক্যালিফোর্নিয়া নির্বাচন নিয়ে সঞ্চালক ক্রিস্টেন ওয়েলকারের তীক্ষ্ণ প্রশ্নের মুখে কোনো প্রমাণ দিতে পারেননি ট্রাম্প। উল্টো নেটওয়ার্কটিকে অসৎ আখ্যা দিয়ে মাইক্রোফোন খুলে মাঝপথেই ইন্টারভিউ শেষ করে চলে যান তিনি। মার্কিন রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করা এই ঘটনার বিস্তারিত জানুন প্রতিবেদনে। আমেরিকার রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্প মানেই যেন এক অন্তহীন ঝড়। সম্প্রতি এনবিসি নিউজের জনপ্রিয় শো মিট দ্য প্রেসের মডারেটর ক্রিস্টেন ওয়েলকারের মুখোমুখি হয়ে আবারও এক নজিরবিহীন কাণ্ড ঘটালেন তিনি। ইন্টারভিউ চলাকালীন তীক্ষ্ণ আর তথ্যভিত্তিক প্রশ্নের মুখে পড়ে এক পর্যায়ে মেজাজ হারিয়ে মাঝপথেই স্টুডিও থেকে ওয়াক আউট করেন মার্কিন প্রেসিডেন্ট। ঘটনার সূত্রপাত ইন্টারভিউয়ের শেষ ভাগে। মডারেটর যখন ট্রাম্পের প্রস্তাবিত বহুল বিতর্কিত $1.776 বিলিয়ন অ্যান্টি ওয়েপনাইজেশন ফান্ড নিয়ে প্রশ্ন তোলেন, তখন থেকে পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। ক্যাপিটল হিল দাঙ্গাকারীরা এই ফান্ডের অর্থ পাবে কিনা এমন প্রশ্নে ট্রাম্প জো বাইডেন প্রশাসনকে আক্রমণ করে বসেন। কিন্তু বিতর্ক চূড়ান্ত রূপ নেয় যখন ট্রাম্প আবারও দাবি করেন যে 2020 সালের নির্বাচনটি ছিল সম্পূর্ণ কারচুপি ও নোংরা। উপস্থাপক ক্রিস্টেন ওয়েলকার তাৎক্ষণিকভাবে ট্রাম্পের এই দাবির সপক্ষে সুনির্দিষ্ট কোনো প্রমাণ আছে কিনা তা জানতে চান। কোনো অকাট্য প্রমাণ দেখাতে না পেরে ক্ষুব্ধ ট্রাম্প এনবিসি নেটওয়ার্ককে এক পেশে ও দুর্নীতিবাজ আখ্যা দিয়ে বসেন। যিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমেরিকার গণমাধ্যম সৎ না হলে দেশ কখনো মহান হতে পারবে না। এরপরে তিনি মডারেটরকে উদ্দেশ্য করে থ্যাংক ইউ ডার্লিং বলে ইন্টারভিউ বর্জন করেন। প্রশ্ন উঠেছে, আমেরিকার শীর্ষ আদালতের রায়ে যেখানে নির্বাচনের ফল সুপ্রতিষ্ঠিত, সেখানে ট্রাম্প কেন এখনো এই অবস্থানে অনড়? ট্রাম্পের এই আকস্মিক প্রস্থান কি সত্যের মুখোমুখি হওয়ার ভয়, নাকি স্রেফ রাজনৈতিক স্ট্যান্টবাজি? যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনকে কেন্দ্র করে অনলাইন বাজি বা প্রেডিকশন মার্কেটগুলোতে কোটি কোটি ডলারের লেনদেন হচ্ছে। তবে এই বাজার এখন মার্কিন নির্বাচনের স্বচ্ছতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞদের দাবি, নির্বাচনী প্রচারণার ভেতরের গোপন তথ্য ব্যবহার করে অবৈধভাবে অর্থ উপার্জনের বা ইনসাইডার ট্রেডিংয়ের এক বিশাল ফাঁদ তৈরি হয়েছে এখানে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী জনপ্রিয় প্ল্যাটফর্ম কালশি ইতিমধ্যেই নিজেদের নির্বাচনে বাজি ধরার অভিযোগে 3 জন প্রার্থীকে বহিষ্কার করেছে। এমনকি সাবেক কংগ্রেস সদস্য জর্জ স্যান্তোসের বিরুদ্ধেও অবৈধ তথ্য ব্যবহারের অভিযোগে তদন্ত চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্প্রতি মার্কিন সিনেট তাদের সদস্য ও কর্মচারীদের জন্য এই বাজারগুলোতে বাজি ধরা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। তথ্য অনুযায়ী কালশি ও পলি মার্কেটের সম্মিলিত মাসিক লেনদেন গত এপ্রিলের রেকর্ড $24 বিলিয়ন পৌঁছেছে। হাজারো আসনের এই নির্বাচন জালিয়াতি বাড়লেও কমোডিটি ফিউচার ট্রেডিং কমিশন বা সিএফটিসি পর্যাপ্ত জনবলের অভাবে এই বিশাল কারসাজি রুখতে হিমশিম খাচ্ছে। আইনি বিশেষজ্ঞরা বলছেন, এই প্রবণতা মার্কিন গণতন্ত্রের উপর জনগণের আস্থা কমিয়ে দিতে পারে। দীর্ঘ 32 বছর পর আমেরিকার মাটিতে ফিরছে ফুটবল বিশ্বকাপ। তবে খেলা শুরুর এই সপ্তাহেই উৎসবের আমেজ ছাপিয়ে বড় হয়ে উঠেছে ট্রাম্প প্রশাসনের কঠোর গণ ডিপোর্টেশন নীতি। লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে প্রায় 2000 কর্মী ইতিমধ্যেই এক সম্ভাব্য ধর্মঘটের ডাক দিয়েছে। তাদের স্পষ্ট দাবি, স্টেডিয়ামের আশেপাশে মার্কিন অভিবাসন দপ্তর তথা আইস কোনো ধরনের অভিযান চালাতে পারবে না। এদিকে ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় থাকা দেশগুলোর ফুটবল ভক্তরা $5 থেকে $15,000 ভিসা বন্ডের মতো চরম জটিলতার মুখোমুখি হচ্ছেন। আয়োজকরা মাঠে ঢালাও অভিযানের সম্ভাবনা নাকচ করলেও হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর সন্দেহভাজনদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। ফলে কড়া নজরদারি আশঙ্কায় লেটিনো সহ বহু অভিবাসী ফুটবল ভক্ত এখন মাঠে গিয়ে ম্যাচ দেখতে ভয় পাচ্ছেন। এই ইমিগ্রেশন আতঙ্কের বড় প্রভাব
পড়ছে বিশ্বকাপের টিকিট বিক্রি ও হোটেল বুকিংয়ে। নিউ ইয়র্কের ব্যস্ততম পেন স্টেশনে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির এলোপাতাড়ি ছুরি হামলায় রক্তাক্ত হয়েছেন 5 যাত্রী। ঘটনার আকস্মিকতা জীবন বাঁচাতে যাত্রীদের দিক বিদিক ছোটাছুটিতে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় পুরো স্টেশন। হামলাকারীকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্টের সফরে ঠিক আগের দিন ঘটা এই হামলার বিস্তারিত জানুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের অন্যতম ব্যস্ততম যোগাযোগ কেন্দ্র পেন স্টেশনে ঘটে গেল এক ভয়াবহ রক্তক্ষয়ী ঘটনা। রবিবার সন্ধ্যায় এক মানসিক ভারসাম্যহীন এবং গৃহহীন ব্যক্তির আচমকা এলোপাতাড়ি ছুরি হামলায় রক্তাক্ত হয়েছেন অন্তত 5 জন সাধারণ যাত্রী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনাটি এতটাই আকস্মিক ছিল যে ট্রেনের জন্য অপেক্ষারত মানুষ কিছু বুঝে ওঠার আগেই চিৎকার শুরু হয়ে যায়। মুহূর্তের মধ্যেই পুরো স্টেশন জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শত শত যাত্রী জীবন বাঁচাতে দিকবিদিক দৌড়াতে শুরু করেন। হুড়োহুড়ির মধ্যে পড়ে বেশ কয়েকজন যাত্রী পদদলিত হওয়ার ঝুঁকিতেও পড়েন। স্টেশনের মেঝে রক্তে ভেসে যাওয়া এই ঘটনার ক্ষতের গভীরতা অনুযায়ী 5 ভুক্তভোগীকে দ্রুত বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের মধ্যে একজনের অবস্থা বেশ গুরুতর। ঘটনার পরপরই আমট্রাক পুলিশ অত্যন্ত দ্রুততার সাথে অ্যাকশনে নামে এবং হামলাকারীকে মাটিতে চেপে ধরে নিয়ন্ত্রণে নিয়ে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা মেরে অপরাধীকে স্টেশনের মেঝেতে আটকে রেখেছেন। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বাস্কেটবল ম্যাচ দেখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেখানে উপস্থিত হওয়ার ঠিক 24 ঘন্টা আগে এই হামলা হলো, যার ঠিক নিচেই এই ট্রানজিট স্টেশনটির অবস্থান। নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং গভর্নর ক্যাথি হুকুল এই নজিরবিহীন সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দ্রুত ব্যবস্থার জন্য পুলিশকে ধন্যবাদ দিয়েছেন। ব্যস্ততম একটি পাবলিক প্লেসে এমন এলোপাতাড়ি হামলা সাধারণ নিউ ইয়র্কারদের নিরাপত্তা নিয়ে আবারও বড় ধরনের প্রশ্ন ও আতঙ্ক তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ঘটে গেছে এক মর্মান্তিক পারিবারিক ট্র্যাজেডি। 10 বছর বয়সী 2 যমজ সন্তানকে গুলি করে হত্যার পর আত্মহত্যা করেছেন তাদের বাবা বলে ধারণা করছে পুলিশ। কী কারণে এই ভয়াবহ ঘটনা ঘটল তা নিয়ে চলছে তদন্ত। বিস্তারিত জানুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ঘটে গেল এক নির্মম ও হৃদয় বিদারক ঘটনা। নিজের 10 বছর বয়সী 2 সন্তানকে গুলি করে হত্যার পর আত্মঘাতী হয়েছেন এক বাবা। রবিবার সন্ধ্যায় ক্যানোগা পার্ক এলাকার একটি অ্যাপার্টমেন্টে এই রোমহর্ষক ঘটনাটি ঘটে, যা পুরো এলাকায় স্তব্ধতা নামিয়ে এনেছে। লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট জানায়, রবিবার রাত আনুমানিক 7:15 নাগাদ ওভেন্স মাউথ অ্যাভিনিউয়ের একটি ফ্ল্যাটে গুলির খবর পেয়ে জরুরি বিভাগের কর্মীরা ছুটে যান, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ঘটনাস্থলেই ওই ব্যক্তি এবং তার 2 সন্তানের মৃতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তের পর লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট নিশ্চিত করেছে যে ঘটনাটিকে তারা মার্ডার সুইসাইড হিসেবে তদন্ত করছে। পুলিশের ধারণা 2 শিশুকে গুলি করার পর বাবা নিজেই নিজের জীবন শেষ করে দেন। ঘটনার সময় পাশের পার্কে বহু পরিবার ছুটির দিন কাটাচ্ছিলেন। মুহূর্তের মধ্যেই পুরো এলাকা পুলিশের সাইরেন আর হলুদ ক্রাইম টেপে ঠেকে যায়। ঘটনাস্থলে স্বজন ও প্রতিবেশীদের কান্না আর আহাজারিতে বাতাস ভারী হয়ে ওঠে। সম্পূর্ণ অপরিচিত মানুষরাও সেখানে এসে নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করেছেন। কী কারণে একজন বাবা তার নিজের সন্তানদের ওপর এমন নৃশংসতা চালালেন তা এখনো স্পষ্ট নয়। এই নির্মম হত্যাকাণ্ডের পেছনের আসল মোটিভ বা উদ্দেশ্য খতিয়ে দেখছে পুলিশ। যুক্তরাষ্ট্রের আরকানসাসে পুলিশ তাড়া করার সময় 100 মাইল গতিতে থাকা একটি গাড়ি উল্টে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। গাড়িতে থাকা 4 শিশুর মধ্যে 4 মাস বয়সী এক শিশু ছিটকে বাহিরে পড়ে যায়। পুলিশ কর্মকর্তাদের সাহসিকতায় শিশুরা প্রাণে বাঁচলেও চালককে গ্রেপ্তার করা হয়েছে। এই রোমহর্ষক ঘটনার বিস্তারিত জানুন প্রতিবেদনে। একটি চলন্ত গাড়ি, গতি ঘন্টায় 100 মাইলেরও বেশি, আর পেছনের সিটে বসা 4টি নিষ্পাপ শিশু, যাদের মধ্যে সবচেয়ে ছোটটির বয়স মাত্র 4 মাস। ট্রাফিক আইন অমান্য করায় পুলিশ গাড়িটিকে থামতে বলেছিল, কিন্তু চালক টাইরিস ফ্লেচার গাড়ি না থামিয়ে পুলিশের সামনে দিয়েই তীব্র গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। আরকানসাস স্টেট পুলিশের ড্যাশ ক্যামে ধরা পড়েছে সেই গা শিউরে ওঠা দৃশ্য।
পুলিশ যখন ধাওয়া শুরু করে তখন তারা জানতই না যে ভেতরে শিশুরা রয়েছে। ধাওয়ার এক পর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়ক থেকে ছিটকে গিয়ে একটি বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা খায় এবং উল্টে দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার ভয়াবহতায় 4 মাসের শিশুটি গাড়ি থেকে ছিটকে ঘাসের উপর গিয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় ধোঁয়া ওঠা গাড়ি এবং ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তারের তোয়াক্কা না করে এক পুলিশ কর্মকর্তা ছুটে যান এবং ঘাসের উপর থেকে অলৌকিকভাবে বেঁচে যাওয়া অক্ষত শিশুটিকে বুকে জড়িয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেন। পরবর্তীতে গাড়ি থেকে অনূর্ধ্ব 6 বছর বয়সী বাকি 3 শিশুকেও উদ্ধার করা হয়। তল্লাশিতে গাড়ি থেকে অবৈধ অস্ত্র এবং মাদক উদ্ধার করেছে পুলিশ। নিজের সন্তানদের জীবন এভাবে বিপন্ন করার এই ঘটনা বিশ্বজুড়ে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। চালক ফ্লেচারকে গুরুতর শিশু নির্যাতন ও মাদক পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। ওরগনের একটি আবাসিক রাস্তায় নতুন স্পিড ক্যামেরা বসানোর পর মাত্র 2 সপ্তাহেই ধরা পড়েছেন 1000-এর বেশি চালক। আপাতত সতর্কবার্তা দেওয়া হলেও শিগগিরই শুরু হচ্ছে মোটা অঙ্কের জরিমানা। স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগের পর নেওয়া এই পদক্ষেপে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কেন এত চালক ধরা পড়লেন এবং কত জরিমানা হতে পারে জানুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের অরেগনের একটি আবাসিক রাস্তায় স্পিড ক্যামেরা বসানোর মাত্র 2 সপ্তাহেরও কম সময়ে 1000-এরও বেশি চালক গতিসীমা লঙ্ঘনের দায়ে ধরা পড়েছেন। পোর্টল্যান্ড থেকে প্রায় 16 মাইল দক্ষিণে অবস্থিত শেরউডের সাউথ ওয়েস্ট অরেগন স্ট্রিট এ গত 25শে মে 2টি ক্যামেরা স্থাপন করা হয়। এরপর থেকেই শুরু হয় চালকদের এই দেদারসে ট্রাফিক আইন ভাঙার চিত্র। স্থানীয় সংবাদ মাধ্যম জানায় 25 মাইল গতিসীমার এই রাস্তায় অন্তত 1045 জন চালককে ঘন্টায় 11 মাইল বা তার চেয়েও বেশি গতিতে গাড়ি চালাতে গিয়ে চিহ্নিত করেছে ক্যামেরাগুলো। বছরের পর বছর ধরে চলা এই বেপরোয়া গতির সমস্যায় অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। শেরউড পুলিশ বিভাগ তাদের ফটো এনফোর্সমেন্ট কর্মসূচির অংশ হিসেবে এটি চালু করেছে। পুলিশ জানিয়েছে আপাতত নিয়ম ভঙ্গকারীদের ঠিকানায় সতর্ক বার্তা পাঠানো হচ্ছে, তবে আগামী 23শে জুন থেকে শুরু হবে আসল জরিমানা। সাধারণ এলাকায় এই জরিমানার পরিমাণ $165 থেকে $440 এবং স্কুল জোনে তা সর্বোচ্চ $875 পর্যন্ত হতে পারে। পুলিশ প্রধান টাই হ্যানলন জানান, এই কর্মসূচির খরচ জনগণের ট্যাক্সের টাকায় নয়, বরং আইন অমান্যকারীদের জরিমানার টাকা থেকেই আসবে। আপাতত এই ক্যামেরাগুলো একই স্থানে অন্তত 30 দিন থাকবে এবং পরবর্তীতে নতুন স্থানে সরিয়ে নেওয়ার আগে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। যুক্তরাষ্ট্রে ক্রেডিট কার্ড ঋণ ও বকেয়া পরিশোধের ব্যর্থতার হার 15 বছরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। অনেক পরিবার আর্থিক চাপে থাকলেও বিশেষজ্ঞরা বলছেন সমস্যার মূল কারণ শুধু ক্রেডিট কার্ড নয়, বরং এর ব্যবহারের ধরন। কেন এমন বলা হচ্ছে এবং কিভাবে ঝুঁকি এড়ানো সম্ভব জানুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্র ক্রেডিট কার্ডে ঋণ পরিশোধে ব্যর্থতার হার আশঙ্কাজনকভাবে বাড়ছে, যা সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউ ইয়র্কের সাম্প্রতিক রিপোর্টে দেখা গেছে চলতি বছরের প্রথম প্রান্তিকে ক্রেডিট কার্ডের 90 দিনের বকেয়া বা খেলাপির পরিমাণ এক লাফে বেড়ে 13.12% পৌঁছেছে। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী 2008 সালে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার পর গত 15 বছরের মধ্যে এটি সর্বোচ্চ খেলাপির রেকর্ড। অনেকেই এই পরিস্থিতির জন্য ভিসা বা মাস্টার কার্ডের মতো বড় সংস্থাকে দায়ী করছেন। তবে অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন ক্রেডিট কার্ড কোনো অভিশাপ নয়, বরং সঠিক ব্যবহারের অভাবেই এই সংকটের মূল কারণ। ফেডারেল রিজার্ভের সাম্প্রতিক জরিপ অনুযায়ী এখনও ছোট ব্যবসা এবং নতুন স্টার্টআপগুলোর জন্য সবচেয়ে বড় কার্যকরী মূলধন বা ফিন্যান্সিংয়ের উৎস এই ক্রেডিট কার্ড। ব্যবসায়ীরা ক্রেডিট কার্ড ব্যবহার করে কাঁচা মাল কেনা থেকে শুরু করে বিদেশের সরবরাহকারীদের টাকা পরিশোধ করছেন নিরাপদে। উপরন্তু প্রতি মাসে নিয়ম মেনে ব্যালেন্স পরিশোধ করলে উচ্চ সুদ এড়ানোর পাশাপাশি নানা ক্যাশব্যাক ও রিওয়ার্ড পয়েন্টও পাওয়া যায়। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন অতিরিক্ত খরচের প্রবণতা কমিয়ে একটি সুনির্দিষ্ট বাজেট পরিকল্পনা এবং পরিমিত ব্যবহারই এই ঋণের ফাঁদ থেকে মুক্তির একমাত্র উপায়।
চলন্ত অবস্থায় মুনরুফের কাজ খুলে রাস্তায় ছিটকে পড়ার ঝুঁকির কারণে বড় পদক্ষেপ নিয়েছে সুবারু। প্রায় 70,000 গাড়ি রিকলের ঘোষণা দিয়ে মালিকদের সতর্ক করেছে কোম্পানিটি। কোন মডেলের গাড়ি এতে আক্রান্ত এবং কিভাবে বিনামূল্যে ত্রুটি ঠিক করা হবে জানুন প্রতিবেদনে। জনপ্রিয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান সুবারু তাদের প্রায় 70,000 গাড়ি বাজার থেকে ফিরিয়ে নেয়ার বা রিকল করার ঘোষণা দিয়েছে। সম্প্রতি গাড়িগুলোর মুনরুফের গ্লাসে একটি মারাত্মক উৎপাদন ত্রুটি ধরা পড়েছে, যার কারণে চলন্ত অবস্থায় কাঁচটি গাড়ি থেকে সম্পূর্ণ আলাদা হয়ে রাস্তায় ছিটকে পড়তে পারে। এতে পেছনে থাকা অন্যান্য গাড়ির বড় ধরনের দুর্ঘটনা বা প্রাণহানির ঝুঁকি রয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় মহাসড়ক ট্রাফিক নিরাপত্তা প্রশাসনের কাছে জমা দেয়া রিপোর্ট অনুযায়ী এই রিকলের আওতায় পড়েছে মোট 69,663টি গাড়ি, যার মধ্যে 2026 মডেল ইয়ারের ফরেস্টার এসইউভি এবং ফরেস্টার হাইব্রিড মডেলের গাড়ি রয়েছে। তদন্তে দেখা গেছে কেন্টাকির একটি সরবরাহকারী প্রতিষ্ঠানের তৈরি করা এই মুনরুফগুলোতে গ্লাসের সাথে স্লাইডিং ফ্রেমের আঠা বা বন্ডিং এজেন্ট সঠিকভাবে লাগানো হয়নি। এর ফলে সময়ের সাথে সাথে আঠা দুর্বল হয়ে চলন্ত গাড়ির ছাদ থেকে কাঁচটি খুলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। গত বছর অর্থাৎ 2025 সালের জুন থেকে 2026 সালের মার্চের মধ্যে তৈরি হওয়া গাড়িগুলোর ক্ষেত্রে এই সমস্যা দেখা গেছে। গত 26 ফেব্রুয়ারি প্রথম এক চালকের গাড়ির মুনরুফের কাঁচ খুলে যাওয়ার পর বিষয়টি সুবারু কর্তৃপক্ষের নজরে আসে। যদিও এই ত্রুটির কারণে এখন পর্যন্ত কোনো বড় দুর্ঘটনা বা হতাহতের খবর পাওয়া যায়নি, তবুও বাড়তি সতর্কতা হিসেবে সুবারু কর্তৃপক্ষ এই ভলান্টারি সেফটি রিকল এর সিদ্ধান্ত নিয়েছে। আক্রান্ত গাড়িগুলোর মালিকদের ডিলারের মাধ্যমে বিনামূল্যে এই ত্রুটি মেরামত করে দেয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। নিউ ইয়র্ক সিটির ব্যবসা বাণিজ্যে মন্দা কাটছেই না। সম্প্রতি সিটির মেয়র জোহরান মামদানি এক টুইটে দাবি করেন মহামারীর পর দোকানপাট ফাঁকা থাকার হার রেকর্ড কমেছে। তবে মেয়রের এই আনন্দের স্থায়িত্ব ছিল খুবই কম। সিটি কম্পট্রোলার মার্ক লেভিনের নতুন এক রিপোর্টে দেখা গেছে পুরো আমেরিকা ঘুরে দাঁড়ালেও নিউ ইয়র্ক সিটি এখনও অনেক পিছিয়ে রয়েছে। তথ্য অনুযায়ী সিটিতে বর্তমানে প্রায় 15,700 দোকান খালি পড়ে আছে, যা মহামারীর আগের চেয়েও বেশি। এর পেছনে কাজ করছে আকাশছোঁয়া আবাসন ভাড়া, কঠোর সরকারি নিয়মকানুন এবং অতিরিক্ত ট্যাক্স। ম্যানহাটনে গড় ভাড়া এখন $5,100 ছাড়িয়েছে। রিপোর্টে আরও বলা হয় সিটির বেকারত্বের হার বেড়ে 5.6% পৌঁছেছে। বিশেষজ্ঞরা বলছেন পর্যাপ্ত অর্থনৈতিক পরিকল্পনা না থাকায় এবং 2030 সালের মধ্যে $30 মতো ন্যূনতম মজুরি চাপানোর সিদ্ধান্তের ফলে ছোট ব্যবসাগুলো কর্মী ছাঁটাই করে অটোমেশনের দিকে ঝুঁকছে। এই ছিল বাংলা টিভি প্রাইম টাইম নিউজে। পরবর্তী প্রাইম টাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ সোহাগ শিকদার। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।